হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভজিৎ ইংলিশ ক্লাসেস। আজকে আমরা যে পোয়েমটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটার নাম হচ্ছে স্টিল আই রাইজ। এই পোয়েমটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে ক্লাস 11-এ রয়েছে। আশা করছি সবাই পোয়েমটা দেখেছো। আজকে একটা এর সুন্দর এক্সপ্লেনেশন আরম্ভ করছি। এই পোয়েমটা লিখেছেন মায়া অ্যাঞ্জেলিও। পোয়েমটা পড়ার আগে একটু জানা দরকার, কবি পরিচিতিটা খুব ইম্পর্টেন্ট, কারণ একজন কবি তার নিজের ছোটবেলা বা তার জীবনটা কিভাবে অতিবাহিত করেছে সেই অনুযায়ী তার লেখার ওপর সেটা প্রচণ্ডভাবে নির্ভর করে। যেমন এই পোয়েমের ক্ষেত্রে মায়া অ্যাঞ্জেলিও তার বায়োগ্রাফি জানাটা খুব ব্রিফলি, আমি জানি তোমরা এই বায়োগ্রাফি জেনে এতটা কী করবে, এখান থেকে তোমাদের খুব একটা কোশ্চেনও আসবে না, বাট জানাটা খুব ইম্পর্টেন্ট। এই মায়া অ্যাঞ্জেলিও এমন একজন লেখিকা ছিলেন যিনি আমেরিকাতে জন্মেছিলেন, বাট ভগবানের অদ্ভুত পরিহাসে তিনি কালো হয়ে জন্মেছিলেন। আমেরিকাতে কালো এবং ফর্সা চামড়ার মধ্যে একটা বিভেদ অনেক দিন ধরে চলে আসছে। এখন তথাকথিত যদি বলা যেতে পারে আমাদের কনস্টিটিউশন, মানে আমাদের আমেরিকান কনস্টিটিউশন অনুযায়ী সেই জিনিসটা এখন অনেকটাই নেই, কারণ আমাদের বারাক ওবামা যিনি ছিলেন উনি একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন, বাট স্টিল এখনও পর্যন্ত যদি ভিতরে যাওয়া যায় সেই জিনিসটা আছে। আর এই কবিতাটা যখন লেখা হয়েছে সেই টাইমে কালোদেরকে আমেরিকানরা দাস হিসেবে ব্যবহার করত। দাস এই শব্দটা তোমরা শুনে থাকবে, কিন্তু দাসত্ব কি সেইটা একমাত্র তারাই ফিল করতে পারে যারা সেই জিনিসটাকে ফিল করেছে। মায়া অ্যাঞ্জেলিও তার মধ্যেই একজন। যদি মায়া অ্যাঞ্জেলিওর ছোটোবেলাটা বলি, ছোটোবেলাটাও মায়া অ্যাঞ্জেলিওর অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে গেছে। যেমন 3 বছর বয়সে তার বাবা মায়ের মধ্যে ডাইভোর্স হয়েছে। 7 বছরের বাচ্চা, কিছু কিছু জায়গায় 7 বছর দেওয়া আছে, কিছু কিছু জায়গায় 8 বছর দেওয়া আছে। সোর্স হচ্ছে উইকিপিডিয়া আর ব্রিটানিকা থেকে আমি এটা নিয়েছি। 8 বছর বয়সে একটা বাচ্চা, ফুলের মতো ছোট্ট একটা শিশু, তার মলেস্টেশন হয়। কে করেছিল? তার মায়ের বয়ফ্রেন্ড, যার নামটা ফ্রিম্যান। তো একটা বাচ্চা যার সাথে ছোটোবেলায় এইরকম ঘটনা ঘটে, সেই বাচ্চাটা যে বড় বয়সে গিয়ে যে সে খুব একটা ভালো তার জীবনটাকে কাটাতে পারবে না, এটাই নর্মাল। কিন্তু মায়া অ্যাঞ্জেলিওর ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তিনি ছিলেন উদ্যমের একটা নতুন নাম। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমেরিকাতে এমন কেউ নই যে তাকে চিনতেন না। এবং সবথেকে বড় কথা, তার ছোটোবেলার এরকম ঘটনার পরও সকলের থেকে বিদ্বেষের শিকার হয়েছেন, কালো চামড়া বলে তাকে সব জায়গা থেকে প্রত্যাখ্যান হতে হয়েছে, বাট স্টিল তিনি কিন্তু নিজের লক্ষ্যে অবিচল। এই কবিতার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ছত্রে তোমরা জানতে পারবে যে প্রত্যেকটা জায়গায় তিনি লড়াইটাকে সামনে রেখেছেন। তিনি মনে করতেন যে যদি মানুষের মধ্যে উইল পাওয়ার থাকে তাকে কোনো দিন হারানো সম্ভব না, একমাত্র তাকে তখনই হারানো সম্ভব যদি তার ইচ্ছা না থাকে। এখানে উনি এই যে আমাদের কবিতাটা স্টিল আই রাইজ, এটা নেওয়া হয়েছে খুবই সহজ, অ্যান্ড স্টিল আই রাইজ তার মূল লেখা। বইটার নাম ছিল অ্যান্ড স্টিল আই রাইজ। তারপরে উনি শুধুমাত্র কালো মহিলাদের জন্য, উনি ওদের স্পোক্স পার্সনও ছিলেন। স্পোক্স পার্সন মানে হচ্ছে যারা কালোদের হয়ে কথা বলতেন, কারণ তিনি শিক্ষিতও ছিলেন। এরকম ভাববেন না যে ওনার পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা ছিল না, এত লড়াইয়ের মধ্যে থেকেও তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু যথেষ্ট ছিল। তিনি সিভিল রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছেন কালোদের জন্য। কালো বলাটা খুব অপমানজনক, কৃষ্ণাঙ্গদের জন্য তিনি তাদের হয়ে একমাত্র লড়েছিলেন। তার সাথে তিনি প্রায় 50টি অনারারি ডিগ্রি পেয়েছিলেন, সাম্মানিক ডিগ্রি পেয়েছিলেন। এবং তার একটা অটোবায়োগ্রাফি আছে যেটা আপ টু তার 17 বছর বয়স অবধি তার সাথে যা যা কিছু ঘটেছে সেটা নিয়ে লেখা। তার নাম হচ্ছে আই নো ওয়াই দ্য কেজ বার্ড সিংস। দিস ইজ অল অ্যাবাউট মায়া অ্যাঞ্জেলিও। এবার আমরা কবিতায় ফেরত আসি, এবং তোমাদেরকে আমি এইটুকুনি বলতে পারি যে কবিতার প্রত্যেকটা ছত্রে ছত্রে তোমরা দেখতে পাবে যে তিনি তার সাথে ঘটে যাওয়া যেসব জিনিসগুলো তার মনের মধ্যে একটা গভীর দাগ ফেলেছে, সেই জায়গাটাতে কিভাবে তিনি সেখান থেকে লড়ে বেরিয়ে আসার কথা বলেছেন, তিনি উদ্বুদ্ধ করেছেন। ঠিক আমাদের বলতে পারো কাজী নজরুল ইসলামের মধ্যে। কাজী নজরুল ইসলাম কী করতেন? আমাদের যারা তখন রিভলিউশনিস্ট ছিলেন তাদেরকে উদ্বুদ্ধ করতেন। তিনি নিজে লড়াই করতে যেতেন, তাদের সাথে যেতেন, কিন্তু তিনি লড়াই করতেন না, তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে পারতেন। মায়া অ্যাঞ্জেলিওর লেখাটাও বলতে পারো সেরকমই। চলো আমরা আজকে স্টার্ট করি। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। তুমি আমাকে বা তোমরা আমাকে লিখে রাখতে পারো হিস্ট্রিতে, ইতিহাসের পাতায়। উইথ ইউর বিটার টুইস্টেড লাইস। বিটার মানে তিক্ত, মানে
উনি প্রথমেই বলছেন যে তোমরা আমার নামে যে খুব একটা ভালো কথা বলবে না, এটা আমি খুব ভালো করেই জানি, তো তোমরা আমাকে লিখে রাখো সেই তিক্ততার মধ্যে থেকে। এবং টুইস্টেড লাইক, এই টুইস্টেড কথাটা মানে হচ্ছে, মানে উনি বলছেন আমি জ্ঞানত কোনো ভুল করিনি, কালো হয়ে জন্মানোটা কোনো ভুল না, এবং আমি যা কাজকর্ম করেছি তার সাথে ভুলের কোনো তো জায়গাই নেই। কিন্তু তোমাকে যদি আমার কথা ইতিহাসে লিখে রাখতে হয়, তোমাকে সেটাকে বিকৃত করে বা মুচড়ে, টুইস্টেড কথাটা এক্স্যাক্টলি মানে হচ্ছে মুচড়ানো, সেই কথাটা তোমাকে মুচড়িয়ে লিখতে হবে। ডাইরেক্টলি তুমি আমার সম্বন্ধে যদি লিখতে যাও, আমার সম্বন্ধে ভালো কথাই লিখতে হবে, তাই তোমাকে এটাকে বিকৃত করতে হবে। ইউ মে ট্রড মি মানে এখানে ট্রড কথাটা মানে হচ্ছে পদদলিত করা, মানে একদম পায়ের নিচে রাখা। আগেকার দিনে যারা সাদা চামড়ার মানুষ ছিল তারা কালোদেরকে প্রায় পায়ের তলায় রাখতো। আমরা ইন্ডিয়ানরা তো এটা বুঝতেই পারবো না, এইটা আমরা আন্দাজ করতে পারবো না যে পায়ের তলায় রাখাটা কি। তাদের কোনো রকম অধিকার হতো না, ইভেন তাদেরকে স্লেভের মতো বিক্রি করা হতো, স্লেভ দাসের মতো বিক্রি করা হতো। তাদের কোনো রকম সম্মান, আত্মসম্মান বলে কিচ্ছু থাকতো না। তাদের কোনো রকম বেঁচে থাকার অধিকারটাও তাদের মালিক বা প্রভু, মাস্টার, তারা সেটাকে মেনটেন করতো। এবং বলছে কি, ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, তুমি আমাকে ময়লা আবর্জনার মধ্যে থেকে পায়ের মধ্যে দলিয়ে রাখতে পারো, বাট স্টিল লাইক ডাস্ট আই রাইজ, কিন্তু আমি লাইক ডাস্ট মানে হচ্ছে যেমন পায়ে যদি আমি চেপে কিছু রাখি সেখান থেকে একটা ধুলো ওঠে, ওই ধুলোর মধ্যে থেকেও আমি জেগে উঠবো। ওনার মধ্যে থেকে, এখানের মধ্যে থেকে বোঝা যাচ্ছে ওনার মধ্যে ওঠার বা ইচ্ছা শক্তি, উইল পাওয়ারের একটা অদ্ভুত এখানে জিনিস দেওয়া আছে যে উনি যে কোনো পরিস্থিতি থেকে উনি জেগে উঠবেন, ওনাকে হারানো সম্ভব না। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, বলছে আমার যেই স্পর্ধা, আমি যে তোমাদের চোখে চোখ রেখে কথা বলছি, আমি তোমাদের যে কোনো কথার উত্তর দিতে রাজি আছি, আমি তোমাদের যে কোনো কথার উত্তর দিতে প্রস্তুত, সেই আমার স্যাসিনেস কথাটা মানে হচ্ছে স্পর্ধা, আমার সেই স্পর্ধাটা কি তোমাকে মন খারাপের তোমার কারণ হয়ে দাঁড়াচ্ছে? আপসেট কথার মানে হচ্ছে মন খারাপ। আমরা বলি না উই আর আপসেট টুডে, না না ঠিক আজকে কি তোমার মন খারাপ, তাই তো? ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, তাহলে আমাদের যে কথাটা বলছি যে স্যাসিনেস মানে হচ্ছে স্পর্ধা এবং আপসেট কথাটা মানে হচ্ছে মন খারাপ, আমার এই স্পর্ধাটা কি তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, এখানে বিসেট কথাটা মানে হচ্ছে কষ্ট পাওয়া এবং গ্লুম কথাটা মানে হচ্ছে বিষণ্ণতা। বলছে হোয়াই আর ইউ বিসেট, আচ্ছা তুমি কষ্ট পাচ্ছ কেন? উইথ গ্লুম, এই বিষণ্ণতার সাথে তোমার ওই কষ্টের কারণটা কি? আমার এই স্পর্ধা, আমার এই সাহসী আচরণ কি তোমার এই স্পর্ধার মানে তোমাকে এত ভয় পাওয়াচ্ছে? কজ আই হ্যাভ গট অয়েল ওয়েলস, অয়েল ওয়েলস মানে জানো তো তেলের খনি। আরে তেলের খনি কাদের থাকে? সৌদি আরবের লোকেদের তেলের খনি থাকে, তো তারা যথেষ্ট বড় লোক। আমরা কি মনে করি তেলের খনি থাকা মানে সেই মানুষটা বিশাল বড় লোক। তো এখানে বলছে আমি এমনভাবে হাঁটাচলা করি, তোমরা ভাবছো যেন মনে হচ্ছে আমি তেলের খনি পেয়ে গেছি, আমি বড় লোক, আমাকে বড় লোকের জন্য তোমরা আমাকে একটু সম্মান করে চলো। কজ আই ওয়াক লাইক, মানে আমার যাই থাক না কেন, আমার পকেটে কিছু থাক না থাক, আমার হাঁটা চলা রাজকীয়তার মতো, যেন মনে হচ্ছে আমি প্রচুর বড় লোক, আমার যেন তেলের খনি রয়েছে। ওয়েলস কথাটা মানে হচ্ছে কুয়ো, আমাদের যে বাড়িতে কুয়ো থাকে সেই। অয়েল ওয়েলস মানে হচ্ছে তেলের কুয়ো রয়েছে আমার কাছে। পাম্পিং ইন মাই লিভিং রুম, আমার যে ঘরে থাকার যে জায়গাটা আছে না সেখান থেকে শুধু পাম্প করি, তেল তুলি বিক্রি করি, আমি বড় লোক। বুঝতে পারছো তো? তো বড় লোক হওয়ার জন্য কিন্তু তেলের খনি থাকাটা খুব দরকার, কিন্তু আমাদের ইন্ডিয়াতে তো তেলের খনি নেই, আমরাও গরিব। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, ঠিক যেমন চাঁদ এবং সূর্যের মতো। উইথ দ্য সার্টেনিটি মানে হচ্ছে নিশ্চয়তা, একদম নিশ্চয়ভাবে। জোয়ার ভাটা অফ টাইডস যেটা আছে, এই ফোন অফ করে তোরা। জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, যেমন হচ্ছে আমাদের মধ্যে যে আশা, হোপস কথাটা মানে হচ্ছে আশা, স্প্রিঙ্গিং হাই মানে জেগে উঠছে, আমার মধ্যে থেকে যে আশাটা রয়েছে সেটা জেগে জেগে উঠছে। স্টিল আই রাইজ, আমি তা সত্ত্বেও আমি ঠিক তাদের মতো, যেমন চন্দ্র সূর্যকে কোনোদিনও চেঞ্জ করা যাবে না, যেমন তাদের জন্য হওয়া জোয়ার ভাটাকে একদম নিশ্চিত জোয়ার ভাটা হবেই। জাস্ট লাইক হোপস, যেই আশাটা আমার মধ্যে রয়েছে, স্প্রিঙ্গিং হাই যেটা প্রচণ্ডভাবে রয়েছে আমার মধ্যে আশা, কারণ আশা ছাড়া একটা মানুষ কি বাঁচতে পারে? আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আশা নিয়েই আমরা বাঁচি। এখানে উনিও এই কথাটাই বলতে চেয়েছেন যে আমি বেঁচে আছি শুধুমাত্র আশা নিয়ে।
আশা ছাড়া আমার বেঁচে থাকার কোনো নেই। কিসের আশা? ইকুয়ালিটি। কাদের ইকুয়ালিটি? কালো এবং সাদা চামড়ার মানুষ, মনুষ্যত্ব বা মানুষ হিসেবে আমরা যে এক, এই জিনিসটা বলা হয়েছে। স্টিল আই রাইজ, আমি আবার উঠবো। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? এইখানে দেখো একটা অন্যরকম কথা আছে, টোনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? আচ্ছা, তুমি কি আমাকে দেখতে চাও যে আমি একদম ভেঙে গেছি, মুচড়ে গেছি? মানে এখানে কিন্তু ভেঙে যাওয়া, মুচড়ে যাওয়া এটা ফিজিক্যালি বলা হচ্ছে না, মেন্টালি। তুমি আমাকে কি চাও যে আমি মেন্টালি একবারে ভেঙে যাই? মানে কালো বাকিদের মতো আমি একদম তোমাদের পায়ের তলায় থাকি, তোমরা যা বলছো সেটা মেনে নিই, তুমি যেই কথাটা বলবে সেটাকে সত্যি বলে মেনে নিই। তুমি কি চাও আমি সেখানে ব্রোকেন, মানে আমি একদম ভেঙে পড়ি? বো হেড, আমরা যখন ভেঙে পড়ি তখন আমাদের কি হয়? মাথাটা নিচু হয়ে যায়। বো কথাটা মানে হচ্ছে মাথা ঝোঁকানো। বো হেড অ্যান্ড লোয়ার্ড আইস, যখন আমরা কোনো কনফিডেন্টলি কোনো কথা বলি তখন সেই মুহূর্তে আমাদের কী থাকে? চোখটা একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকে। বাট যখন আমরা কোনো কিছু ভুল করে ফেলি বা যেখানে আমি জানি যে আমার যে কথাটা বলছি সেখানে আই ডোন্ট হ্যাভ দিস টাইপ অফ অডাসিটি টু সে লাইক দিস, তো সেই ক্ষেত্রে কী হয়ে যায়? আমাদের চোখটা নিচু হয়ে যায়। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস। টিয়ার ড্রপস মানে চোখ দিয়ে যদি আমরা কাঁদি, চোখ দিয়ে জলটা যে পড়ছে সেটা তো নিচের দিকে পড়ছে, সেরকম যদি আমরা কোনো ভুল কাজ করে ফেলি বা যেই কাজটা করে ফেলি যেটা আমাদের করা উচিত না, আমাদের কাঁধটা নেমে যাবে। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস। সোলফুল ক্রাইস, এই কথাটা খুব মিন করছে। কান্না অনেক রকমের হয়, যেমন হচ্ছে একটা ক্রাই মানে হচ্ছে কাঁদা, নর্মাল কাঁদা। উইপিং যেটাকে বলা হয় ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। সোলফুল ক্রাইস মানে হচ্ছে যেইখানে আমাদের ভিতর অন্তরটা একদম কেঁপে যাচ্ছে বা আমরা প্রচণ্ড কষ্ট পাচ্ছি, বাট স্টিল আমরা সেখানে কাঁদতে পারছি না, অথচ মনে মনে কাঁদছি। এরকম কখনো কখনো সিচুয়েশানটা এরকম হয়ে থাকে যে আমরা প্রচণ্ড দুঃখ পেলেও আমরা কি করি? সেই জায়গাটা থেকে আটকানোর চেষ্টা করি, আমরা সেই কান্নাটাকে ওখানে প্রকাশ করতে চাই না। তিনি বলছেন, ও আচ্ছা তুমি তো খুব স্ট্রং, তুমি তাহলে আমার চোখের সামনে কাঁদবে না, এই কথাটাই বলা হচ্ছে। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? আচ্ছা, আমার যে এই গর্ববোধটা রয়েছে, এই গর্ববোধ বলতে আমি যে এত গর্ব করে তোমাদের সামনে চলছি, তোমাদের সাথে কথা বলছি, তোমাদের চোখে চোখ রেখে আমি কথা বলতে যাচ্ছি, এটা কি তোমাকে খুবই অসন্তুষ্ট করছে? স্বাভাবিক ব্যাপার, অসন্তুষ্ট করাটা তো খুব স্বাভাবিক। আমরা যারা সাদা চামড়ার, মানে আমরা না, সরি আমি ভুল করে ফেললাম এখানে, আমেরিকানরা যারা সাদা চামড়া রয়েছে তারা কালো চামড়াদেরকে বললাম প্রথমেই যে তারা মনেই করে না তারা মানুষ। বলছে এই যে আমি কালো হয়েও তোমাদের সামনে দিয়ে এরকমভাবে হেঁটে চলে বেড়াচ্ছি, এটা কি তোমাদেরকে খুব অসন্তুষ্ট করছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড? তোমাদের কি এটা খুব কষ্ট হচ্ছে এটা মানতে? ইস, একটা কালো চামড়ার মেয়ে হয়ে, মহিলা বলাটা ভালো, একটা কালো চামড়ার মহিলা হয়ে আমাদের সাথে এইভাবে হেঁটে চলে বেড়াচ্ছে, এটা তোমাদের মানতে খুব কষ্ট হচ্ছে না? কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স। বলছে আমি হাসি না, আমার হাসিটা এত সুন্দর যেন মনে আমি সোনার খনি পেয়েছি। সোনার খনি পেলে আমরা বড় লোক হয়ে যাবো না? ঠিক তাই, উনি এটা মানে একটা রূপক অর্থে এখানে কথা বলতে চেয়েছেন এবং প্রত্যেক কটা জায়গা একটা করে টন্ট দিয়েছেন। কীরকমভাবে? বলছে আমার হাসিটা এত সুন্দর। কেন আমার হাসিটা এত সুন্দর? যেটা তোমাদেরকে এত রাগিয়ে দেয়, যেন মনে হয় আমি সোনার খনি পেয়ে গেছি। তোমরা ফিল করো, বাবা এত হাসছে, এ কি সোনার খনি পেয়ে গেছে? আসলে সোনার খনি পেলে কী বলতো, মানুষ বড় লোক হয়ে যায়। শুধু সোনার খনি থেকে সোনা বার করলে আর ওই পিসিচন্দ্র জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স আর যে জুয়েলার্স আছে সেখানে গিয়ে বেচে দিয়ে আসবে, পয়সা নিয়ে চলে আসলে আমরা বড় লোক, এই জিনিসটাকে বলা হয়েছে। ডিগিং, সোনা তো আর আমরা এমনি পাবো না, খুঁড়তে হবে। ডিগিং কথাটা মানে হচ্ছে খোঁড়া। ডিগিং ইন মাই ওন ব্যাকওয়ার্ড। ব্যাকইয়ার্ড কথাটা মানে হচ্ছে, ব্যাকইয়ার্ড মানে হচ্ছে বাড়ির পিছন দিকে। আমার বাড়িটা সামনের দিকে, কিন্তু পিছন দিকে আমি রেখে দিয়েছি কি? সোনার খনি, যেখান থেকে শুধু যাচ্ছি, খুঁড়ছি আর সোনা পাচ্ছি, বেঁচে আসছি, বড় লোক হয়ে যাচ্ছি। ঠিক এইরকম জিনিসভাবে বলেছে। কথাটা এবার বোঝো। ইউ মে শুট মি। শুট কথাটা মানে হচ্ছে, শুট আমরা সেখানে ইউজ করি যখন যেটা আমরা গুলি গিয়ে কোথাও লাগলে তাকে বলা শুট। কিন্তু এখানে গুলি মারছো না তোমরা আমাকে, কিন্তু গুলি মারছো কীভাবে? ইউ মে শুট মি উইথ ইয়োর ওয়ার্ডস। তোমরা তোমাদের যে শব্দগুলো উচ্চারণ করছো, যেগুলো আমার জন্য যে বিশেষণগুলো ইউজ করছো, সেগুলো আমাকে গুলিবিদ্ধ করছে। তিনি বলছেন এই কথাটা, ইউ মে শুট মি, তুমি আমাকে শ্যুট করতেই পারো। কি দিয়ে? তোমাদের ওই তীক্ষ্ণ কথার মাধ্যমে, তীক্ষ্ণ শব্দের মাধ্যমে। ইউ মে কাট মি উইথ ইয়োর আইস, তোমরা তোমাদের দৃষ্টির মাধ্যমে আমাকে কেটে ফেলতে পারো। ফিজিক্যালি না কিন্তু, ঠিক আছে, সবই মেন্টালি ব্রোকেনের কথা বলা হচ্ছে। ইউ মে কাট মি, তুমি আমাকে কেটে ফেলতে পারো। কি করতে পারো? উইথ ইয়োর আইস, তোমার দৃষ্টি দিয়ে।
মানে একটা কুদৃষ্টি যে এত ভালোভাবে চলছে, এত ভালোভাবে হাসছে, এইরকমভাবে আমাদের সাথে কীভাবে কথা বলছে, এইরকমভাবে। ইউ মে কিল মি, তুমি আমাকে মেরে ফেলতে পারো, উইথ ইয়োর হেটফুলনেস, ঘৃণা। তোমরা তো বরাবরই আমাদেরকে ঘৃণা করো, তুমি ঘৃণা আমাকে করতেই পারো, আমি এটাতে তোমাকে আটকাতে পারি না। ঘৃণা করাটা তোমাদের অধিকার, আর ঘৃণা সহ্য করে বেঁচে থাকাটা আমার অধিকার। উনি এখানে এইটাই বলছেন, ইউ মে কিল মি, তুমি আমাকে মেরে ফেলতে পারো, তোমাদের এই যে ঘৃণা, অবজ্ঞা, এই দিয়ে তুমি আমাকে মেরে ফেলতে পারো, বাট স্টিল লাইক এয়ার আই রাইজ। বলছে কিন্তু তবুও লাইক এয়ার, বাতাসের মতো, আই রাইজ, আমি ঠিক জেগে উঠবো। সরি, একটা মিস্টেক হয়েছে, আই উইল রাইজ, আমি নিশ্চয়ই জেগে উঠবো। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? আহা, মানে উনি এখানে বলতে চাইছেন, এখানে নিজের ফিজিক্যাল বিউটিটাকে বোঝানো হচ্ছে। আমি কালো বলে কি আমার মধ্যে কোনো অ্যাপিল নেই? ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? উফ, তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে না যে আমাকে এত অ্যাট্রাকটিভ দেখতে, তোমরা আমাকে না দেখে তোমরা সহ্যই করতে পারছো না। মানে তোমরা ভাবছো যে এই মেয়েটা এত কালো কিন্তু এত অ্যাট্রাকটিভ কী করে, মানে তোমরা আমাকে না দেখে থাকতেও পারছো না। ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ? ও বাবা, আমাকে দেখে নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছো যে কালো মেয়ে এত অ্যাট্রাকটিভ, একে কী বলবো, মানে একে ভালোও বলতে পারছি না যেহেতু আমি কালো, খারাপও বলতে পারছি না, বাট বিকজ আই এম অ্যাট্রাকটিভ। তো এখানে সেক্সিনেসের কথা মানে হচ্ছে এখানে অ্যাট্রাকটিভনেসের কথা বলা আছে ফিজিক্যালি। ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ? তোমাদের কাছে এটা খুব অবাক করছে? দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি নাচি। আচ্ছা, এইটা একটা বলা দরকার, মায়া অ্যাঞ্জেলিও কিন্তু একটা, এখানের সাথে যোগ নেই যদিও, কিন্তু মায়া অ্যাঞ্জেলিও কিন্তু একটা টাইমে ক্লাবের ডান্সারেরও কাজ করেছেন, এটা ওনার বায়োগ্রাফিতে আছে। ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, ইউ ক্যান লার্ন ইট ফ্রম উইকিপিডিয়া। My source is only from Wikipedia and Britannica. You can go through it. Okay. কি বললাম? At that I dance like I have got diamonds. আমি এমনভাবে নাচি যেন আমি একটা হিরে পেয়ে গেছি। হিরেটা কোথায় আছে আমার? At the meeting of my thighs. আমি হিরেটাকে কোথায় রেখেছি? Because I have beautiful legs. I have some apple to show. আমি ওই হিরেটাকে আমার থাইতে রেখেছি, উড়ুতে রেখেছি। Because I want to show my legs. আউট অফ দ্য হার্টস অফ দ্য হিস্ট্রি, এই লাস্টের আগের প্যারা বেশ ইম্পর্ট্যান্ট। এইখানে উনি জানিয়েছেন যে উনি যে কথাগুলো বলেছেন, তীক্ষ্ণভাবে যে কথাগুলো বলেছেন, তা সত্ত্বেও উনি কতটা দুঃখী। আউট অফ দ্য হার্টস অফ দ্য হিস্ট্রি সেম, বলছে তোমরা তো ইতিহাসের প্রত্যেকটা পাতা, ইতিহাসের হার্ট কথাটা মানে হচ্ছে কুঁড়ে ঘর, যেটাকে কুঠির বলা, মানে ইতিহাস তো অনেক বড়, যেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি না, প্রচুর বড়, প্রচুর কিছু জানার আছে, কিন্তু সেখান থেকেও বলছে হিস্ট্রির লজ্জাজনক চ্যাপ্টার হিসেবে তোমরা আমাকে রেখেছো। আমাকে না শুধু, মানে আমাদের পুরো কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে তোমরা রেখেছো হচ্ছে ইতিহাসের একটা কালো অধ্যায় হিসেবে, যেই ইতিহাসে কালো অধ্যায় নিয়ে কেউ আলোচনা করতে চায় না। আই রাইজ, তার সত্ত্বেও আমি সেখান থেকে জাগবো। আপ ফ্রম দ্য পাস্ট দ্যাট রুটেড ইন পেন। আপ ফ্রম দ্য পাস্ট মানে আমরা সেই অতীত থেকে জাগবো, ওই অতীতটাকে ভুলে না, আমরা ইতিহাসের মাধ্যমে আমাদের প্রত্যেকটা অতীতকে জানবো, অতীতকে জেনে আমরা বর্তমানে সেখান থেকে জেগে উঠবো। আপ ফ্রম দ্য পাস্ট দ্যাট রুটেড ইন পেন, আমাদের অতীত শুধুমাত্র কষ্ট নিয়েই রয়েছে, আমাদের কষ্ট ছাড়া আমাদের অতীতকালে আমাদের সাথে কিছুই ঘটেনি, মানে আমাদের সাথে, আমাদের ইতিহাসের পাতায় আমাদের সাথে এমন কিচ্ছু ঘটেনি যেটা নিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের জীবনে কষ্টও গেছে, ভালোও গেছে, মানে আমরা আমাদের জীবনটাকে কাটাই কি ভালো মন্দ মিশিয়ে। বাট এখানে দেখাচ্ছে যে আমাদের অতীত শুধুমাত্র কষ্টে ভরা, এ অত্যাচার করেছে, না হয় সে অত্যাচার করেছে, আমাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে দূরে ঠেলে দেওয়া হয়েছে, আমাদেরকে খেতে দেওয়া হয়নি, আমাদেরকে দাস বানিয়ে দেওয়া হয়েছে, শুধু কষ্টে ভরা। রুটেড, রুটেড মানে আমাদের মূল, একটা গাছ বড় হতে গেলে তার যে মূল যে জিনিসটা দরকার হয় সেটাকে বলছে রুটেড, মানে আমাদের একদম মাটির গভীরে আমাদের যে কষ্টটা রয়েছে সেইটা একমাত্র শুধুমাত্র ব্যথা দিয়েই বানানো হয়েছে। তাও আই রাইজ, আমি নিশ্চয়ই জেগে উঠবো। আই এম আ ব্ল্যাক ওশান, আমরা নর্মালি জানি কি সমুদ্রের কালার কি, সবাই জানো তোমরা, তাই তো, তাই তো, সমুদ্রের কালার হচ্ছে ব্লু, বাট স্টিল এখানে বলছে আমি কালো সমুদ্র, কারণ উনি এখানে নিজেকে কালো বা কৃষ্ণাঙ্গ হিসেবে বলেছেন। আমি গর্বিত, আমি কালো সমুদ্র। লিপিং অ্যান্ড হোয়াইট, লিপিং মানে হচ্ছে আমাদের পরিবর্তনশীল, মানে আমি একই রকমভাবে বইব না, আমি সদা পরিবর্তনশীল। নীল ছিল তো, নীল সমুদ্র ছিল, আমি কালো সমুদ্র, আমি সর্বত্র পরিবর্তনশীল। এবং হোয়াইট মানে হচ্ছে প্রশস্ত, বেশ বড় চওড়া আমি। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, এই ওয়েলিং অ্যান্ড সোয়েলিং কথাটার মানে আছে, যেমন হচ্ছে ধরো আমাদের যখন ওয়েভ আসে, সমুদ্রেরও যখন ওয়েভ আসে দেখবে একটা ওঠে নামে,
এই জিনিসটাকে বলা হচ্ছে মানে আমি ওপরেও যা নিচেও তাই। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার দ্যাট রাইড, মানে স্রোতের একবার ওপরের দিকে একবার নিচের দিকে, কিন্তু আমি এই স্রোতটাকে নিয়ে এই স্রোতটাকে সহ্য করেই আমি এগিয়ে যাব। আমার কাছে কোনো যায় আসে না যে ওটা সিম্পল ওয়াটার নাকি এটার মধ্যে হাই টাইড লো টাইড আছে, তো আমি সেখানের মধ্যে থেকে আমি সেটাকে সহ্য করতে পারি। এখানে বিয়ার কথাটা মানে হচ্ছে সহ্য করা, আর টাইড কথাটা মানে হচ্ছে জোয়ারটাকেই বলা হয়। লিভিং বিহাইন্ড, লাস্ট প্যারাতে চলে এসেছি, জানি অনেকক্ষণ ধরে তোমরা শুনছো, এতক্ষণ ধরে যদি তোমরা ধৈর্য ধরে শুনছো মানে তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের ভালো লাগলে এটাও বলে দিই, তোমার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ তোমাদের 11 এবং 12, 9 এবং 10 এই 4টে জায়গা থেকেই, মানে 4টে জায়গা তোমাদের যাবতীয় যা টেক্সটে যাবতীয় রয়েছে এবং অলসো গ্রামার, আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের এখানে চ্যানেলে আলোচনা করব। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, তাহলে নোটিফিকেশানগুলো টাইমে চলে আসবে। আচ্ছা, লাস্ট প্যারাটা আমরা চলে আসি। লিভিং বিহাইন্ড মানে ছেড়ে যাব, লিভিং বিহাইন্ড মানে আমরা পিছনে ফেলে যাব। নাইটস অফ টেরার মানে প্রত্যেকটা ভয়ানক সেই রাত্রি যেগুলো আমাদেরকে কাঁপিয়ে দিয়েছে, সেই টেরার কথাটা মানে হচ্ছে একদম ভীত করে দিয়েছে যেসব জিনিসপত্রগুলো। অ্যান্ড ফিয়ার, টেরার কথাটা মানে আমরা অনেকটা টেররিস্ট থেকে টেরার কথাটা আসে, যারা ভয় দেখায় তাদেরকে বলা হয় টেরার। সেখান থেকে আমরা টেররিস্ট, যারা আমাদের ভয় দেখায় মানে বাজে বাজে কাজকর্মগুলো করে তাদেরকে বলা হয় টেররিস্ট। অ্যান্ড ফিয়ার, ফিয়ার কথাটা এক্স্যাক্টলি মানে হচ্ছে ভয়। আই রাইজ আমি ভয়ে ভীত হব না, আমি সেখান থেকেও জেগে উঠব। ইনটু আ ডে ব্রেক দ্যাট ওয়ান্ডারাসলি ক্লিয়ার, তিনি এখানে আশাবাদী, তিনি এখানে বলছেন আমি হোপফুল যে সেই দিনের সেই উষাতে আমি যাব, দ্যাট ওয়ান্ডারাসলি ক্লিয়ার, সেটা একদম পরিষ্কার। কি পরিষ্কার মানে আমাদের ফিউচার, আমাদের অতীত যতই কালিমা মাখা হোক না কেন, অতীতে আপনাদের সাথে যা ঘটে থাক না কেন, আমি থাকতে সেটা আর ভবিষ্যতে ঘটতে দেবো না। আমি সেই মানুষ যে সেটাকে আর রিপিট হতে দেবো না। এখন আমি জেগে উঠেছি, আমরা জেগে উঠেছি। ইনি শুধুমাত্র নিজেকে দিয়ে বোঝাচ্ছে না, ইনি পুরো কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে বোঝাচ্ছেন যাতে তোমরা সবাই জেগে ওঠে এবং তোমরা সেই আশাবাদী হও। ইনটু আ ডে ব্রেক দ্যাট ওয়ান্ডারাসলি ক্লিয়ার, ওয়ান্ডারাসলি মানে হচ্ছে বিস্ময়কর, মানে অত্যন্ত পরিষ্কার। যেমন আমরা শীতকালে দেখি না নীল আকাশ, পরিষ্কার নীল আকাশ, তেমন আমাদের ভবিষ্যৎ একদম পরিষ্কার। আমরা সেই উষার কাছে চলে এসেছি। আই রাইজ আমি সেখান থেকেও জেগে উঠবো। ব্রিঙ্গিং দ্য গিফটস বলছে কি আমি যে জেগে উঠবো তার মানে কিন্তু এটা নয় আমি আমাদের অতীতকে ছেড়ে, আমাদের অ্যানসিস্টার মানে হচ্ছে পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষরা যে গিফটটা আমাদেরকে দিয়ে গেছে, যে গিফটটা বলতে নাম, গায়ের চামড়া এবং যে অতীত, যে কষ্টকর অতীতটা যেটা দিয়েছে সেটা আমি ভুলবো না, সেইটাকে নিয়েই আমি উঠবো। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসিস্টার গিভ, যেটা আমাদের অ্যানসিস্টার আমাদের দিয়েছে। আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, ডাইরেক্টলি উনি বলেছেন আমি হচ্ছে একমাত্র আশা। আই অ্যাম দ্য ড্রিম, আমি হচ্ছে তাদের স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ একমাত্র আশা, অফ দ্য স্লেভ সেই দাসের জন্য আমি আশা, আমি ছাড়া ওদের জন্য করার মতো কেউ নেই, শুধুমাত্র আমিই করবো তার জন্য। আই রাইজ আমি জেগে উঠবো, আই রাইজ আমি জেগে উঠবো, আই রাইজ আমি জেগে উঠবই। ধন্যবাদ।